বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রীরা, নবম, দশম, একাদশ, দ্বাদশ সর্বস্তরের প্রতিযোগী পরীক্ষার্থীদের জন্য আমি যে আজকের লেকচারটা দেব সেটা হলো বানানে চন্দ্রবিন্দু। আমরা অনেকেই চন্দ্রবিন্দুটা গুরুত্ব দেই না, কিন্তু বাংলা ব্যাকরণে বানান রীতিতে চন্দ্রবিন্দু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাই আমি আজকে বাংলা বানান ও ব্যাকরণের দৃষ্টিকোণ থেকে চন্দ্রবিন্দু সম্পর্কে কিছু আলোচনা করতে চাই এবং চন্দ্রবিন্দু কোথায় কোথায় বসবে এটা আমি সুন্দরভাবে বলার চেষ্টা করব। বিশেষ করে যারা নবম, দশম, একাদশ, দ্বাদশ, বিসিএস সহ বিভিন্ন প্রতিযোগিতায় পরীক্ষায় অংশগ্রহণ করে তাদের জন্য চন্দ্রবিন্দু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা জানি চন্দ্রবিন্দু একটি স্বতন্ত্র বর্ণ নয়, যে কারণে তা অন্য বর্ণ বা ধ্বনির সঙ্গে যুক্ত হয়ে থাকে। চন্দ্রবিন্দু বর্ণ বা ধ্বনির অনুনাসিক কিংবা নাকি উচ্চারণে কথা থাকলেও বাস্তব ব্যবহারে তা হয়ে ওঠে না। তবু চন্দ্রবিন্দুর গুরুত্ব অপরিসীম, কারণ আধার আর আধার, কাঁচা এবং কাঁচা, কাদা এবং কাদা ইত্যাদি শব্দের অর্থের বিরাট পার্থক্য হয়ে যাচ্ছে কেবল চন্দ্রবিন্দুর কারণে। তাই চন্দ্রবিন্দুকে গুরুত্ব না দিলে আমাদের বানানের ক্ষেত্রে এবং অর্থের ক্ষেত্রে খুব একটা বিভ্রান্তি সৃষ্টি হবে। তাই আমি গবেষণা করে যে কারণে চন্দ্রবিন্দু হয় সেটা আমি ছাত্রছাত্রীদের সামনে আলোচনা করব। এক নম্বরে গবেষণায় দেখা গিয়েছে লেখক বা শ্রোতা পাঠকের কাছে গৌরব ও সম্মানীয় ব্যক্তির পরিবর্তে ব্যবহৃত সর্বনামে চন্দ্রবিন্দু ব্যবহার করা হয়। কথাটা আরও ক্লিয়ারলি বুঝাচ্ছি, অর্থাৎ সম্মানীয় ব্যক্তি, গণ্যমান্য ব্যক্তি, সেটা যদি সর্বনাম দ্বারা ব্যবহার করা হয়, যেমন একজন ব্যক্তি আপনি লিখলেন তার, এক্ষেত্রে ওই সর্বনামের উপরে চন্দ্রবিন্দু বসবে। যেমন তারা, তার উপরে চন্দ্রবিন্দু হবে। তাহারা, এখানে তার উপরে চন্দ্রবিন্দু বসবে। যার, যার চন্দ্রবিন্দু বসবে। অর্থাৎ সম্মানীয় ব্যক্তি, সেটা তাদেরকে যদি সর্বনাম দিয়া প্রকাশ করা হয় তাহলে ওই সর্বনামের প্রথমে চন্দ্রবিন্দুটা বসবে। আর চন্দ্রবিন্দু সাধারণত অক্ষরের শুরুতেই বসে। তাহলে আমরা এক নম্বর নিয়মটা কি জানলাম? সম্মানীয় গণ্যমান্য ব্যক্তি, এটা যদি সর্বনামে ব্যবহার করা হয়, ওই সর্বনামের প্রথমে চন্দ্রবিন্দু থাকবে। তাহলে আমরা যত গণ্যমান্য ব্যক্তি দেব তাদের সর্বনাম ব্যবহার করলে ওই তারা, যারা, তার চন্দ্রবিন্দু হবে। দ্বিতীয় নম্বর, প্রিয় ছাত্রছাত্রীরা, এটা প্রায় আমাদের পরীক্ষায় আসে এবং এটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের কয়েকটি সংখ্যাবাচক শব্দ আছে যেটা বানানের ক্ষেত্রে চন্দ্রবিন্দু হয়। অর্থাৎ আমি স্পষ্টভাবে বলছি, আমাদের 1 থেকে 100 পর্যন্ত এর মধ্যে অনেকগুলো শব্দ সংখ্যা আছে যেখানে চন্দ্রবিন্দু হয়। যেমন 75, এখানে পয়ের উপরে চন্দ্রবিন্দু হয়। 85, পয়ের উপরে চন্দ্রবিন্দু হয়। 25, পয়ের উপরে চন্দ্রবিন্দু হয়। 95, পয়ের উপরে চন্দ্রবিন্দু হয়। 25শে বৈশাখ প্রায় আসে বিসিএস পরীক্ষায়, যে রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা জন্ম 1268, 25 বৈশাখ, এটা শুদ্ধ করো,
এখানে এই 25 এই চন্দ্রবিন্দুটা দেওয়া থাকে না। তারপর 65 এখানেও পয় চন্দ্রবিন্দু হবে, 45 এখানেও পয় চন্দ্রবিন্দু হবে। তাহলে আমরা জানলাম আমাদের বাংলা বানানের নিয়ম অনুযায়ী কতিপয় সংখ্যা যাদের উপরে চন্দ্রবিন্দু হয়, যেমন 95, 25, 65, 5, 37। তৃতীয় নম্বরে কিছু ধনাত্মক ক্রিয়াবাচক শব্দে চন্দ্রবিন্দু ব্যবহার করা হয়। এখানে আমরা অনেকেই ক্রিয়াটা জানি, যা দ্বারা কাজ করা বোঝায়, কাইন্ডস অফ ওয়ার্ক, যাওয়া, খাওয়া, চলাফেরা, ওঠা, এটা সবাই ওই বুঝি। ধনাত্মক বলতে বোঝায়, অর্থাৎ ধনাত্মক আমরা অনেক প্রকার আছে। এই ধনাত্মক মানে যেটা নিজের থেকে, এরকম যদি হয়, যেমন কাঁদা, কাঁদা, এটা কিন্তু ধনাত্মক মানে দুইবার হয়, কাঁদা কাদা, এই কায়ের উপরে চন্দ্রবিন্দু হবে। রাধা, এই রায়ের উপরে চন্দ্রবিন্দু হবে। তারপরে দেখো আশ্রানো, এখানে আয়ের উপরে চন্দ্রবিন্দু হবে, যেমন এখানে আশ্রানো। তারপরে আটকানো, মানে এখানে শব্দগুলো তো ক্রিয়া, কিন্তু ধনাত্মক বলতে বুঝছি এটা প্রয়োজনে একটা শব্দ দুইবারও ব্যবহার হয়, আশ্রানো আশ্রানো, কাদা কাদা, খোরানো খোরানো, গুতানো গুতানো, চেঁচানো চেঁচানো, জাপানো জাপানো, অর্থাৎ শব্দটা হইতে হবে ক্রিয়া, এবং ওটা আবার ধনাত্মকও ব্যবহার হতে পারে। তাহলে ওটার উপরে কি হবে? চন্দ্রবিন্দু হবে। যেমন আশ্রানো চন্দ্রবিন্দু হয়েছে, আক্রানো চন্দ্রবিন্দু হয়েছে, গুতানো চন্দ্রবিন্দু হয়েছে, চেঁচানো চন্দ্রবিন্দু হয়েছে, দাঁড়ানো চন্দ্রবিন্দু হয়েছে, পেশানো চন্দ্রবিন্দু হয়েছে। প্রিয় ছাত্রছাত্রীরা, আবারও বোঝার জন্য বলছি, অর্থাৎ যে ক্রিয়া এবং ওই ক্রিয়াটা যদি ধনাত্মক মানে দুইবার ব্যবহার হয়, তাহলে ওটার উপরে চন্দ্রবিন্দু হবে। আমরা কিন্তু অনেক ছাত্রছাত্রীরা বিশেষ করে শুদ্ধ অশুদ্ধ আসলে চন্দ্রবিন্দুর কারণে অনেক সময় ভুলে যাই। তদ্রূপ কিছু সংযোগমূলক ক্রিয়াপদেরও বানানেও চন্দ্রবিন্দু হয়ে থাকে, যেমন আচার কাটা, এই কাটাটা হলো সংযোগ। যাই হোক, এবার দ্বিরাবৃত্ত শব্দে চন্দ্রবিন্দু হয়। অনেকেই আমরা দ্বিরাবৃত্ত বুঝি না, মানে একটা শব্দ দুইবার ব্যবহার করা, পথে পথে, আস্তে আস্তে, তারপরে কথা কথা, এরকম একটা শব্দ যদি দুইবার ব্যবহার হয়, এই দ্বিরাবৃত্ত শব্দে চন্দ্রবিন্দু হয়। যেমন আমি তোমাদের বোঝাবার জন্য বলতে আসছি, দেখো হাঁটা হাঁটি, হাঁটা হাঁটি দুইবার ব্যবহার হয়েছে, এই হাঁটায়ও চন্দ্রবিন্দু হবে, হাঁটিও চন্দ্রবিন্দু হবে। চেঁচা চেঁচি, চেঁচায়ও চন্দ্রবিন্দু হবে, চেঁচিও চন্দ্রবিন্দু হবে। তারপর দেখো হাঁকা হাঁকি, হাঁকায় চন্দ্রবিন্দু হবে, হাঁকিও চন্দ্রবিন্দু হবে। খোঁজা খুঁজি, খোঁজায় চন্দ্রবিন্দু হবে, খুঁজিতেও চন্দ্রবিন্দু হবে। আঁকা আঁকি, আঁকায় চন্দ্রবিন্দু হবে, আঁকিতেও চন্দ্রবিন্দু হবে। অর্থাৎ দ্বিরাবৃত্তি কথাটার অর্থে হলো দুইটা শব্দ, একটা শব্দ দুইবার ব্যবহার করা, এমন হলে ওখানে চন্দ্রবিন্দু হবে। আবার বুঝো, হাঁটাহাঁটি, হাঁটাহাঁটি শব্দ কিন্তু একটা দুইবার ব্যবহার হয়েছে, এই জন্য চন্দ্রবিন্দু হয়েছে। চেঁচাচেঁচি শব্দ একটা দুইবার ব্যবহার করা হয়েছে। আঁকা আঁকি। প্রিয় ছাত্রছাত্রীরা, এরপরে যেটা, এটা একটু কঠিন না, ভালো করে শুনবা। একটা হলো সরেয়ায় জফালা এ, এটা খুব বেশি ব্যবহার হয় না, এ। আর একটা হচ্ছে সরেয়া, রস্বই, রস্যু, এ, ও, এগুলো আমরা জানি স্বরবর্ণ। আগে বুঝো, এই স্বরবর্ণ দ্বারা যদি কোনো শব্দ গঠন করা হয়, অর্থাৎ সরেয়া দ্বারা, রস্বই দ্বারা, রস্যু দ্বারা, এ দ্বারা, আর এটা খুব কম ব্যবহার হয়। যদি এটা দ্বারা কোনো শব্দ গঠন করা হয়, তাহলে ওই স্বরবর্ণ আয়ের উপরে, ইর উপরে, উর উপরে, এর উপরে চন্দ্রবিন্দু হবে। যেমন দেখো আমি বলি, এখানে আইস, আইস, আয়ের উপরে চন্দ্রবিন্দু হয়েছে। আট, আয়ের উপরে চন্দ্রবিন্দু হয়েছে। আঁকড়া, আয়ের উপরে চন্দ্রবিন্দু হয়েছে। আটা, এখানে আসে বলে চন্দ্রবিন্দু হয়েছে। তারপর দেখো আধার, আসে বলে চন্দ্রবিন্দু হয়েছে। আট,
আছে বলে চন্দ্রবিন্দু হয়েছে। তাহলে আমরা জানলাম স্বরবর্ণ আ যদি কোনো শব্দে থাকে তাহলে ওই আয় স্বরবর্ণের উপরে চন্দ্রবিন্দু হবে। তারপর দেখো স্বরবর্ণ ই ই যদি কোনো শব্দ বা পদের মধ্যে ই থাকে ই, তাহলে ওই স্বরবর্ণের উপরে চন্দ্রবিন্দু হবে। যেমন ইদুল, এখানে চন্দ্রবিন্দু হয়েছে। ই দ্বারা চন্দ্রবিন্দু হয়েছে। ইচরা চন্দ্রবিন্দু হয়েছে। তারপরে উঁচু চন্দ্রবিন্দু হবে। চন্দ্রবিন্দু হবে। উঠানো চন্দ্রবিন্দু হবে। তেল চন্দ্রবিন্দু হবে। রে চন্দ্রবিন্দু হবে। প্রিয় ছাত্রছাত্রীরা, আরও সহজভাবে বুঝো, যদি কোনো শব্দ বা পদের মধ্যে স্বরেয়া স্বরবর্ণ থাকে, রস্বই স্বরবর্ণ থাকে, রস্যু স্বরবর্ণ থাকে, তাহলে এই স্বরবর্ণের কারণে ওই শব্দটার ভিতরে চন্দ্রবিন্দু হবে। প্রিয় ছাত্র ছাত্রীরা, আজকের আমরা চন্দ্রবিন্দুর ব্যবহারটা শিখলাম। এরপরে আমি সিদ্দিকী স্যার অফলাইন এবং অনলাইনে পড়াই। যদি তোমরা আমার কাছে পড়তে চাও, আমার হোয়াটসঅ্যাপ নম্বর 01926919621। এখানে ফোন দিলে বিস্তারিত তথ্য জানতে পারবে। আবার বুঝো 01926919621। আজকের আমি সর্বস্তরের ছাত্রছাত্রী শুধু নয়, আমাদের যারা শিক্ষিত, উচ্চশিক্ষিত সবার জন্যই চন্দ্রবিন্দুটা কোথায় ব্যবহার হয় এটা জানা উচিত। আমি কিন্তু এর আগের লেকচারে কিন্তু বলেছিলাম আমরা শিক্ষিত এবং উচ্চশিক্ষিতরাও কিন্তু বানানে ভুল করি। তাহলে আমরা আজকে জানতে পারলাম কোনখানে চন্দ্রবিন্দু হবে। বাংলা ব্যাকরণের চন্দ্রবিন্দু কিন্তু একটা সাধারণ কিছু নয়, এটা ওটা গুরুত্বপূর্ণ। চন্দ্রবিন্দুর জন্যে অর্থটাই চেঞ্জ হয়ে যায়। যেমন আধার আর একটা আধার কত গুরুত্বপূর্ণ, কাদা কাঁদা কত গুরুত্বপূর্ণ, আটা আটা। যাই হোক, ছোট লেকচারে অবশ্যই তোমরা চন্দ্রবিন্দুর ব্যবহার সম্পর্কে জানতে পেরেছ এবং চেষ্টা করবে তোমরা সবসময় আমার অনলাইন অফলাইনের ভিডিওগুলো দেখবে। সবাই ভালো থাকো। একটা কথা মনে রাখবা, তোমার বীজ যদি মজবুত হয় সব জায়গায় তুমি লড়তে পারবে। একটা কথা সবসময় আমি বলি, যোগ্যতা থাকলে সব জায়গায় লড়া যায়, যোগ্যতা থাকলে কোনো জায়গায় লড়া যায় না। আসুন আমরা বাংলা ব্যাকরণকে ভীতি না দেখে সহজভাবে দেখি। ভালো থাকো। সবাইকে সালাম দিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ভেরি অ্যাফ্রেড অফ আল্লাহ। আসসালামু আলাইকুম।